আসসালামু আলাইকুম। তোমাদের অর্গানিক কেমিস্ট্রির তৃতীয় ক্লাস সবাইকে স্বাগতম। ঠিক আছে, এর আগে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 আমি দিয়ে দিয়েছি। আজকে অর্গানিক কেমিস্ট্রির তৃতীয় পার্টের অংশ, তাই না? আচ্ছা, তো তোমাদের যেহেতু সময় কম এবং আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়াইতে গেলে মোটামুটি 7 থেকে 8টা ক্লাস লাগতে পারে, সেহেতু আমি তোমাদের আর 3টা ক্লাসের মধ্যে শেষ করার জন্য আজকে অলরেডি স্লাইড মেক করে নিয়ে আসছি। বাট তোমাদের একটা কাজ হচ্ছে, তোমরা যারা সিরিয়াসলি পড়তেছিলে এবং সিরিয়াসলি নোট করে করে অর্গানিক কেমিস্ট্রি ভালো করার চেষ্টা করতেছিলা, তারা আমার এই স্লাইডে যা যা লেখা আছে প্রত্যেকটা লেখা তোমাদের আর কি তুলে নিতে হবে। খাতায় যেভাবে নোট করতেছিলাম ওইগুলো খাতায় তুলে নিতে হবে, কারণ কি প্রত্যেকদিন আমি লিখে লিখে করাই। আজকে just কিছু লেখা থাকবে এবং আমি নিজেও কিছু লিখবো, দুইটা মিক্সড। বাট আমার স্লাইডে যা যা থাকবে, যা যা আমি লিখবো এবং যা যা লেখা থাকবে, সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের মেন খাতা হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথমে, গতকালকে আমরা বেনজিন তৈরি বিক্রিয়া এবং ক্লোরিন তৈরি বিক্রিয়া দিয়ে শেষ করছিলাম। আজকে আমরা প্রথমে কিছু বিবিধ টপিক সম্পর্কে জানবো, তারপরে আস্তে 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 আমরা বিক্রিয়াতে যাবো। ওকে, আচ্ছা। তো চলো দেখি আমরা প্রথমে আজকে বিবিধ টপিক থেকে কি আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি লেখা আছে, দেখো। যে দেখো, একটা 24 নাম্বার, যেটা তোমরা মেইনলি কালকে 26 পর্যন্ত করছিলে, তোমরা নাম্বার ঠিক করে নিবে, একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দেবো। আমি তখন রেখে 24 দিয়ে দিলাম। দেখো, একটি ফর্মালডিহাইড, একমাত্র ফর্মালডিহাইড আর কি, ফর্মালডিহাইডের সংকেত আমরা কি জানি? H3HO, তাই না? আর একমাত্র ফর্মালডিহাইড ও অন্যান্য ফর্মালডিহাইড অন্যান্য অ্যালডিহাইড ও কিটোনের মতো এর সাথে, আচ্ছা, অর্থাৎ কি একমাত্র ফর্মালডিহাইড অন্যান্য অ্যালডিহাইড ও কিটোনের মতো নিউক্লিয়িক সংযোজন বিক্রিয়া দেয় না। অর্থাৎ কি বলো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আর কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কে কে? শুধুমাত্র কি তোমার H3HO। ঠিক আছে, অর্থাৎ কি শুধুমাত্র কি ফর্মালডিহাইড বা এটা কি বলা হয়, মিথানল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মিথানল। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন দেখো, এটা তোমরা জানো। তারপরে পয়েন্টে লিখবা কি, ফর্মালডিহাইডে 40% জলীয় দ্রবণকে বলা হয় কি, ফরমালিন। জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। যাকে গাঢ় NH3 দ্রবণের সাথে উত্তপ্ত করে 6 অণু H3S এর সাথে NH3 অণু ঘনীভবন প্রক্রিয়ায় হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা হেক্সামিন নামক কি উৎপন্ন করে? সাইক্লিক পলিমার উৎপন্ন করে, যা রিউমেটিক ফিভার, মানে কি বাত জ্বর, এই যে এটা আসে রিউমেটিক ফিভার বা বাত জ্বরে বা প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ কোনটি ব্যবহার করা হয়? তোমাদের তখন লিখতে হবে কি, হেক্সামিথিলিন টেট্রামিন। ঠিক আছে, এই এই যে তোমাদের 24 নম্বর যতগুলো লেখা আছে, এই প্রত্যেকটা লেখা তোমরা আর কি লিখে নিবে। তোমরা সুন্দর মতো করে লিখবা, তোমরা পয়েন্ট পয়েন্ট আকারে করে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা। এখানে তোমাদের বিক্রিয়াটা দেখানোর দরকার নেই, কারণ তোমাদের বিক্রিয়া আসবে না, জাস্ট এখানে সংকেত কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর কি তোমার ফরমালিনকে অ্যামোনিয়া দ্রবণের সাথে উত্তপ্ত করে, অর্থাৎ তুমি যদি এখানে মনে করো, আমি যদি নর্মালি একটা তোমার সিকোয়েন্স দেখাই, যাতে ফরমালিন যেটা রয়েছে আর কি H3HO, এটাকে তোমার উত্তপ্ত করে, এটাকে তোমার কি সঙ্গে গাঢ় অ্যামোনিয়ার সাথে, তাহলে কি কনসেন্ট্রেটেড, কার সাথে? অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করাও, যদি উত্তপ্ত করো, ঠিক আছে, পরমাণুকে গাঢ় অ্যামোনিয়া দ্রবণের সাথে উত্তপ্ত করে 6 অণু HCS এর সাথে, অর্থাৎ কি এখানে তোমার যদি মনে করি আমরা 6 অণু HCS এর সাথে কত অণু? 4 অণু কনসেন্ট্রেটেড কি NH3 যদি আমরা দিই, তাহলে তোমাদের কি উৎপন্ন হবে? হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। ঠিক আছে, আর কি উৎপন্ন হয়? CH2 কি উৎপন্ন হয়? N4। ঠিক আছে, N4। এটার নাম কি তোমার? হেক্সামিথিলিন টেট্রামিন বাকি হেক্সামিন, আমি নর্মালি কি তোমার হেক্সামিন বলেই রাখবো। ঠিক আছে, হেক্সামিন উৎপন্ন হয়, এটা কিসে ব্যবহার করা হয়? বাত জ্বর বাকি রিউমেটিক ফিভারে। ওকে, আচ্ছা। এটা তোমরা জানো যে বেনজিনের কার্বন ডাবল বন্ড কার্বন বন্ধন 0.139 মিনিট পড়াইছে তোমাদের। বেনজিন সত্যিকারের অর্থে একদিকে অসম্পৃক্ত যৌগের মতো সংযোজন বিক্রিয়া দেয়, হ্যাঁ, সংযোজন বিক্রিয়া কারা দেয়? অসম্পৃক্ত যৌগগুলো দেয়। অন্যদিকে সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়। কিভাবে দেয় ভাইয়া? এই যে দেখো, তোমরা লিখে নিবা পর পর। ঠিক আছে, এই যে মনে করো এটা কি ছিল তোমার, এটা মনে করো কি ছিল, এখানে তোমার কি একটা হাইড্রোজেন থাকে, তাই না? এখানে তো হাইড্রোজেন থাকবে, এটা বেনজিন। এখন এর সাথে যদি আমি মনে করি CH3 যুক্ত করি, গতকালকে দেখাইছি আমার, তাহলে দেখো এখানকার এই যে তোমার যে CH3 রয়েছে, এইটাকে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, এটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। ঠিক আছে, এটা হাইড্রোজেনকে কি করে? প্রতিস্থাপন করে কি উৎপন্ন হয়? এখানে তোমার CH3 উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়, প্লাস কি HCl উৎপন্ন হয়। এই যে তোমার যে প্রতিস্থাপন করলো, এই জন্য এখানে বলা হচ্ছে কি এরা সংযোজন বিক্রিয়া দেবে। বেনজিন কেউ সংযোজন বিক্রিয়া দিল না কালকে? কি দেখলাম আমরা? তাহলে আমরা কালকে কি দেখলাম, যে এই যে বেনজিন আছে মনে করো, এই বেনজিনের সাথে মনে করো কি উৎপন্ন করলো আমরা?
3 মোল সিএল উৎপন্ন করলাম, দিয়ে আমরা কি করলাম, তোমার এখানে সরাসরি লিখেছি C6Cl6 উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই যে ওকে, তোমরা কালকে দেখছো এটা একাধারে কি, এটা এক হারে তোমার কি প্রতিস্থাপন এবং সংযোজন উভয় বিক্রিয়াই উৎপন্ন করে। এই যে তোমার আর কি বিষয়গুলা আর কি, তারা প্রতিস্থাপন বিক্রিয়াও দিচ্ছে, আবার সংযোজন বিক্রিয়াও কিন্তু দিচ্ছে। এই জন্য বেনজিনের কিন্তু উভয় ধরনের বিষয়টা দেখায়। তারপরে দেখো এটা দিয়ে আমরা রেখে নিবা, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়রন ব্রোমাইডের উপস্থিতিতে বেনজিন অণুর 6টি পরমাণুকে 6টি ক্লোরাইড বা 6টি ব্রোমাইড দ্বারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই যে প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা হেক্সাক্লোরো C6H12 বেনজিন উৎপন্ন হয়। কালকে তোমরা দেখাচ্ছি হাইড্রোজেন পরমাণু নাই, এটি কি কাজে ব্যবহৃত হয়, C6Cl6, এটি পশু মানুষের লিভার কিডনির ক্ষত করে। তাহলে এখানে দেখো যা যা আমি লিখলাম তোমরা সিরিয়াল অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী নাম্বার দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি পরবর্তী বিষয়টা তোমাদের দেখানোর চেষ্টা করি, আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, ঠিক আছে। চলো আমরা পরবর্তী স্লাইডটা দেখানোর চেষ্টা করি। এখানে তোমাদের আমরা কত নম্বর পর্যন্ত গেছি, যদি আমরা ধরি আমরা তোমার 26 নম্বর পর্যন্ত গেছি, তাহলে এটা মনে করো 27 নম্বর। তোমাদের নাম্বারের হেরফেরের সমস্যা নাই, ঠিক আছে। 27 নম্বর দিয়ে তোমরা কি দিবা, 27 নম্বরে আমাদের কি শিখাবো, নাইট্রেশন বিক্রিয়া, তাই না। মনে রাখবা এই যে নাইট্রেশন বিক্রিয়া আছে, এই নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে একটা তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মনে রাখবা ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক কি প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক কি প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না। আচ্ছা, এখন এই নাইট্রেশন বিক্রিয়াটা আমরা দেখার চেষ্টা করবো। নাইট্রেশন বিক্রিয়াতে মেইনলি তোমার কি কি লাগবে, এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। নাইট্রেশন বিক্রিয়া, তো চলো নাইট্রেশন বিক্রিয়া আমরা একটু দেখার চেষ্টা করি। নাইট্রেশন বিক্রিয়া দেখতে আমাদের প্রথমে কি থাকবে, আমরা কিসে নাইট্রেশন করবো, আমরা কি বেনজিনে নাইট্রেশন করবো, তাই না। আচ্ছা দেখো, তাহলে এটা একটা কি তোমার কি বেনজিন চক্র, তাই না, বেনজিন চক্র। এখন আমরা নাইট্রেশন করতে হলে আমাদের প্রথমে কি লাগবে জানো, আমাদের বেনজিন নাইট্রেশন করতে হলে আমাদের লাগবে কি, তোমার HONO2। এটা তোমরা বলো তো এটা কি, এটা তোমাদের বলতে হবে এটা কি, এটা কোন যৌগ, ঠিক আছে। আমাদের লাগবে কি HONO2, ঠিক আছে। আর কি এই যৌগটাকে আমরা কি কি দেখতে পারি, আমাদের কি দেখায় আমাদের এটা HNO3 না। আচ্ছা, এটা কি নাইট্রিক অ্যাসিড না। দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটা কি তোমার, এটা তোমার তো এটা কি হচ্ছে মেইনলি তোমার কি নাইট্রিক অ্যাসিড HNO3, এইটাকে আমরা এভাবে ভাঙ্গে লিখছি, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর তোমার কি এটা বেনজিনের সাথে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের এভাবে বিক্রিয়া ঘটাবো, তাহলে কি তোমার নাইট্রেশন করতে কোনটা লাগে, নাইট্রিক অ্যাসিড। এবং এখানে তোমার প্রভাবক হিসেবে কি থাকবে, প্রভাবক হিসেবে থাকবে তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, গাঢ় কি সালফিউরিক অ্যাসিড। এবং এখানে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, তাপমাত্রা থাকবে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমরা কি যেহেতু নাইট্রেশন বিক্রিয়া করছি, তাহলে কি বেনজিনের নাইট্রেশন, এই যে এইটা উৎপন্ন হবে, ঠিক আছে, NO2, ঠিক আছে। প্লাস কি উৎপন্ন হবে, যে আমরা বেনজিন নাইট্রেশন হয়েছে, এখন আমাদের জাস্ট ওয়ান বা প্লাস H2 উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি তোমার নাইট্রেশন বিক্রিয়া, তাই না। আচ্ছা, এখান থেকে যদি বলি মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়া কোনটা মনে রাখতে হবে, এই যে প্রভাবকটা মনে রাখতে হবে, কি প্রভাবক ইউজ করা হয়েছে, গাঢ় নাকি ইয়া, এবং এই তাপমাত্রা টেম্পারেচারটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর এটা কি HNO3 ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা, এখন চলো আমরা পরবর্তী দেখি সালফোনেশন বিক্রিয়া। আচ্ছা, সালফোনেশন বিক্রিয়া এটাও তোমার কি, আমরা যদি লিখি তাহলে এটাও তোমার কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা এটাও লিখবো, এটাও কি হচ্ছে তোমার কি ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না। দেখো ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না। আচ্ছা, তো দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখন যদি আমরা এই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি, সালফোনেশন বিক্রিয়া, তাহলে কি হবে, আমি বেনজিনের সালফোনেশন করবো, তাই না। আচ্ছা, তাহলে দেখো আমরা বেনজিনের সালফোনেশন করার চেষ্টা করি একটু, দেখো এটা হচ্ছে তোমার কি বেনজিন। এন্ড সালফোনেশন করতে কি, নাইট্রেশন করতে লাগে আমাদের নাইট্রিক অ্যাসিড, সালফোনেশন করতে হলে আমাদের লাগবে সালফিউরিক অ্যাসিড। এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা এইভাবে যুক্ত করবো, এইভাবে আমরা SO3H, ঠিক আছে। অর্থাৎ কি এটা দেখো তো কিসের, এটা মেইনলি তোমার কি সালফিউরিক অ্যাসিড না। এটা কিন্তু মেইনলি তোমাদের কি এক জায়গায় করলে কি হয়, H2SO4 হয় কিন্তু, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডকে আমরা এভাবে লিখছি। এখন আমরা এটা কি করব, সালফোনেশন করবো। তাহলে সালফোনেশন করলে আমরা কি পাবো ভাইয়া, এবং এখানে কোন প্রভাবক ব্যবহার করে, এখানে তোমার প্রভাবক হিসেবে সালফার ট্রাইঅক্সাইড ব্যবহার করা হয়। এবং এখানে জাস্ট তাপ দিলেই হয়, এখানে কত তাপমাত্রা নির্দিষ্ট করে বলা নাই। তখন তোমার এখানে কি বেনজিনের সালফোনেশন করলে কি উৎপন্ন হবে,
শেষ পর্যন্ত তোমাদের এইটা উৎপন্ন হয়, ঠিক আছে। শেষ পর্যন্ত তোমাদের উৎপন্ন হয় তোমার এই যে SO3H, SO3H, ঠিক আছে, SO3H প্লাস H2O, এই বিক্রিয়াকে বলে সালফোনেশন। এবং তোমার এই যে এখানে যেটা উৎপন্ন হয়েছে, এখানে যেটা উৎপন্ন হয়েছে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে তোমার কি, এটার নাম হচ্ছে তোমার সালফালিনিক অ্যাসিড সম্ভবত। আচ্ছা, এটার নাম হচ্ছে তোমার সালফালিনিক অ্যাসিড, ওকে। আচ্ছা, তোমরা এটা না লিখতে চলবে, জাস্ট এটুকু মনে রাখো যে বেঞ্জিনের সালফোনেশন, এখান থেকে জাস্ট এটুকু মনে রাখতে হবে যে আমাদের সালফার ট্রাইঅক্সাইড কি, এটা হচ্ছে তোমার কি প্রভাবক হিসাবে কি ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল সালফোনেশন প্রসেস। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, দেখো দুইটা প্রসেস দেখতে পেলাম, একটা হচ্ছে কি নাইট্রেশন, একটা সালফোনেশন। তাহলে এটা 27 যদি থাকে, এটাও তোমার 27 নম্বরের মধ্যে রাখো, 27 নম্বরের অন্তর্ভুক্ত এই দুইটা থাক, ঠিক আছে, সালফোনেশন এবং নাইট্রেশন বিক্রিয়া। আচ্ছা, এর পরবর্তী আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ওজনীকরণ বিক্রিয়া, তাই না? আচ্ছা দেখো, ওজনীকরণ বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়ার আগে তোমাদের কিছু লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। এই বিক্রিয়া এখান থেকে কিছু লিখতে হবে, আর তোমাদের এই বিক্রিয়া থেকে আমি তোমাদের দুইটা পয়েন্ট যদি লিখে দিই, দেখো এই বিক্রিয়া দ্বারা কি কি বোঝানো যায় এখান থেকে তোমরা দেখবা। এই বিক্রিয়া দ্বারা, লেখো তোমরা আমার সাথে সাথে, এটা লেখা না এখানে। এই বিক্রিয়া দ্বারা, এই বিক্রিয়া দ্বারা তোমার জৈব যৌগে, জৈব যৌগে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান জানা যায়। দ্বিবন্ধন ও দ্বিবন্ধন ও ত্রিবন্ধন এর অবস্থান জানা যায়, তাই না? এটা দ্বারা কি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কোথায় আছে, কোন জায়গাতে অবস্থিত, সেটা অবস্থান জানা যায়। কিন্তু একটা জিনিস লিখবা, এখান থেকে লিখবা, যদি লেখো তোমরা, কিন্তু মানে ওর পরের সাথে হবে কিন্তু পাই বন্ধনের, কিন্তু তোমার কি পাই, তাই না? পাই বাংলাতে লিখলাম বা এটা, কিন্তু পাই বন্ধনের, কিন্তু পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করা যায় না। কিন্তু পাই বন্ধনে কি সংখ্যা নির্ণয় করা যায় না, অর্থাৎ কতগুলা পাই বন্ধন আছে চক্রে সেটা জানা যায় না, কিন্তু ওটা কোথায় অবস্থিত সেটা কিন্তু জানা যায়। এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়ার কিন্তু বৈশিষ্ট্য, ওকে। এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়ার কি একটা বৈশিষ্ট্য, ওকে। আচ্ছা, এবং এখান থেকে আরো একটা জিনিস লিখবো আমরা, সেটা হচ্ছে কি এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এটা কি আছে কি, এটি ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রো, এটা কি আছে তোমার, এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ঠিক আছে। এই তিনটা জিনিস তোমরা এখান থেকে তোমার নির্ণয় জানবা। এখন চলো আমরা বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। আমি যা যা স্লাইডে আছে সবকিছু কিন্তু তোমরা তুলবা, তোমাদের আবারও বলতেছি, ঠিক আছে। তো চলো আমরা ওজনীকরণ বিক্রিয়া একটা অ্যালকিন এবং একটা অ্যালকাইনের ওজনীকরণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যদি দেখি অ্যালকিনের ওজনীকরণ, প্রথমে আমরা কি দেখবো, অ্যালকিনের ওজনীকরণ। যেহেতু কি তোমার অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। অ্যালকিনের ওজনীকরণ, ওকে। চলো, প্রথমে আমরা অ্যালকিনের ওজনীকরণ দিয়ে শুরু করি। তো অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া কিভাবে হবে, তাহলে একটা অ্যালকিন নিয়ে মনে করো। আচ্ছা, আমরা মনে করো তোমার বিউটিন নিলাম, ঠিক আছে, বিউটিন, মনে করো আমরা বিউটিন নিই, বড় দেখে নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে CH3 বন্ড, CH2 বন্ড, CH ডাবল বন্ড, CH2, কার্বন চারটা হাত পূর্ণ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা অ্যালকিন, এর সাথে আমরা কি করবো, ওজনীকরণ করবো, তাই না? আর কি এর আমরা কি ওজনীকরণ করব। আচ্ছা, তাহলে কি করবো আমরা, প্লাস ওজন। এবং এখানে তোমার প্রভাবক হিসেবে কি থাকবে, এখানে প্রভাব হবে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন কি টেট্রাক্লোরাইড, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন আমরা আমরা এখন এই বিক্রিয়াটাকে সুন্দর মতো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এর পরবর্তী ধাপে আমরা কি করবো জানো, CH3 বন্ড CH2, তাই না, CH2 বন্ড, এখানে কার্বন দিলাম, দিয়ে এখানে তো আসলে হাইড্রোজেন আছে, তাই না, 3 নম্বর কার্বনে হাইড্রোজেন আছে, এবং হাইড্রোজেনটা আমরা এইভাবে এখানে দিলাম, হাইড্রোজেনটা দিলাম মনে করো হাইড্রোজেন। আচ্ছা, এবং মনে করো এবার ওই ওজোনের যেটা রয়েছে তোমার অক্সিজেন, তিনটা জিনিস সেটা আমরা যুক্ত করবো এখানে, এখানে অক্সিজেন যুক্ত করবো, এবং এই পাশে তো তোমার আরেকটা কার্বন কার্বন আছে, তাই না, আর মাঝখানে ডাবল বন্ড আছে।
এইভাবে আমরা যুক্ত করবো, যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে যুক্ত করবো, ঠিক আছে, এবং এর সাথে তোমার অক্সিজেন যুক্ত করবো আমরা। দেখো তাহলে এখানে তোমার কয়টা অক্সিজেন হলো দেখো। তাহলে এখানে তোমার অক্সিজেন সংখ্যা কয়টা হলো, আমরা তিনটা অক্সিজেন যুক্ত করছি কোথায়, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে এইভাবে তোমরা অক্সিজেন যুক্ত করবে। তাহলে দেখো চার হাত পূর্ণ হয়েছে, কার্বনের চার হাত পূর্ণ হয়েছে, এই কার্বনের চার হাত পূর্ণ হয়েছে, তাই না? কারণ কি এই দুই পাশে কি H2 আছে আবার, কারণ H2 আমরা লিখবো এখন, ঠিক আছে। H2 আমরা কি লিখবো, কারণ নাহলে কার্বনের হাত তো পূর্ণ হবে না। তাহলে এখানে একটা H থাকবে, এখানে একটা H থাকবে, যা ছিল জাস্ট ওইটাই জাস্ট আমরা পূর্ণ করে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এই বিষয়টা আসলো, এখান থেকে আমরা কিভাবে যৌগ লিখবো দেখো। আমরা যদি অন্য কারো কিছু দেখানোর চেষ্টা করি, এই যে তোমার হচ্ছে একটা বন্ধন আছে না, আচ্ছা এই বন্ধনকে তুমি সহকারে মনে করো এই বন্ধনের মাঝ বরাবর, এই বন্ধনের মাঝ বরাবর এটা তুমি এক পাশে ভেঙে দাও, এবং এই অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের মাঝ বরাবর তুমি এই একটা ভেঙে দাও। তারপর তুমি এই পাশের যৌগটা এই পাশে লিখো, তাহলে এই পাশ থেকে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে আমরা কি পাচ্ছি, তোমরা যদি একটু দেখো, মানে আমরা যদি বিক্রিয়াটা নিচে লেখার চেষ্টা করি, দেখো কি পাচ্ছি। তাহলে এই পাশে কি থাকছে, এই যে দাগ, এই দাগ যা ভাঙলাম, এর এই বাম পাশে কি থাকছে আমাদের, CH3 থাকছে, তারপরে কি থাকছে, CH2 থাকছে, তারপরে কি থাকছে তোমার CH O থাকছে, কারণ কি এই পাশে এই একটা অক্সিজেন পড়ছে, এই পাশে হাইড্রোজেন পড়ছে। আচ্ছা, এবার আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এখানে আমরা যে দিব সেখানে তোমার কি H2 পানির উপস্থিতিতে আমরা কি চালনা করব, জিঙ্ককে, পানির উপস্থিতিতে জিঙ্ককে আমরা কি তাপ দিব, ঠিক আছে। জিঙ্ক সহ আমরা কি তাপ দিব পানির উপস্থিতি দিয়ে, তাহলে এই পাশে আসলো তোমার কি, আর এই পাশে কি থাকলো, এই অক্সিজেনের এই হাতের এই পাশে থাকলো CH2O, তাই না? শুধু কি থাকলো CH2O। এখন এই অক্সিজেনটা আমাদের কি বাকি থেকে যাচ্ছে, তাই না? ওই অক্সিজেনটা কি করবে, এই জিঙ্কের সাথে এসে যুক্ত হবে, ঠিক আছে। ওই অক্সাইডটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। এই তো, তাহলে এটা সহজ না একদম। এই প্রসেসটা হচ্ছে অ্যালকিনের ওজোনীকরণ। And এই অ্যালকিনের ওজোনীকরণ করে আমরা কি পাইলাম দেখো, আমরা এই পাশে কি পাইলাম, আমরা এই পাশে পাইলাম কি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CHO আছে। তাহলে কি হচ্ছে আমার কি, কি হবে আমাদের, এটা প্রোপেন না প্রোপানঅ্যালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড প্রোপানল, আমরা কি অ্যালডিহাইড হলে কি লিখতে হবে, প্রোপানল প্লাস CH2O। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, CHO, তাই না? আর কি উৎপন্ন হলো কি, মিথানেল বা ফর্মালডিহাইড, মিথানেল বা কি তোমার কি ফর্মালডিহাইড, আর এটা তো সবসময় উৎপন্ন হবে। তাহলে এখন যে কোনো কিছু দিলে তোমাদের সহজে নির্ণয় করার পদ্ধতি আমি শিখাই দিই। দেখো, যে কোনো সহজে তোমার যদি দেয় যে এটার ওজনীকরণ করলে কি উৎপন্ন হবে, তুমি একটা কাজ করবা, এই বন্ধনকে ভাঙবা, এই পাশে যা থাকবে তোমার কি আছে, এই পাশে CH3, CH2, বন্ড CH, তার সাথে একটা অক্সিজেন যুক্ত করে দিবা, আর এই পাশে যা থাকবে CH2 প্লাস CH2O, এই পাশে একটা অক্সিজেন যুক্ত করে দিবা, হয়ে গেল, ঠিক আছে। আর তার সাথে জাস্ট কি থাকবে, জিঙ্ক অক্সাইড, এটা নর্মাল প্রসেস, ঠিক আছে। আচ্ছা, ঠিক সেম প্রসিডিউরে আমরা অ্যালকাইনের আধুনিকরণ করবো। আমার মনে হয় যেভাবে পড়াচ্ছি তোমাদের, এর বাইরে তোমাদের আর কি বোঝার আসলে কিছু খুব বেশি থাকবে না, ঠিক আছে। অ্যালকাইনের রোধনীকরণ, অ্যালকাইনের রোধনীকরণ এত সুন্দর করে বোঝানোর পর যদি না পারো তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। তো তোমরা ভালো মতো পড়ো, যারা এই ক্লাসটা সিরিয়াসলি দেখছো, আমার বিশ্বাস তোমাদের মধ্যে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে। যদি একজনও দেখো আমার কাছে সেটাই সার্থকতা। তো দেখো অ্যালকাইনের রোধনীকরণটা কি হবে, আমরা জাস্ট একটা অ্যালকাইন নিব, নর্মাল প্রসেস। আমরা একটা অ্যালকাইন নেব, তো ওখান থেকে তো বিউটিন নিয়েছিলাম, তাহলে আমরা এবার বিউটাইন নিয়েই কাজ করি, তাই না? তাহলে এবার আমরা বিউটাইন নিয়েই কাজ করি, দাও CH3 বন্ড CH2 বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, হ্যাঁ এটা সিএইচ কত হবে, এখানে CH হবে প্লাস O3, এবং এখানে কি থাকবে তোমার, কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তাহলে এখানে আমরা নর্মাল আবার সেম প্রসেসে করি আমরা, তাহলে কি হবে, CH3 বন্ড CH2 বন্ড কি এখানে কার্বন, ঠিক আছে। তারপর এখানে কি হবে অক্সিজেন, এখানে কি হবে তোমার কার্বন, তারপরে এই যে এইভাবে আমরা করলাম, এভাবে করলাম, কিন্তু দেখো এখানে দুইটা বন্ধন ছিল, তাই না? আরো একটা যেহেতু বন্ধন আছে সেহেতু আর একটা বন্ধন তুমি এই বরাবর দিয়ে দিবা, ঠিক আছে। আরেকটা বন্ধন তোমার এই বরাবর দিয়ে দিবা, এবং তোমার এখানে তোমার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে বন্ধন করে যাবে। তাহলে যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে সেহেতু এখানে একটা বন্ধন এভাবে দিয়ে দিতেই হবে তোমাদের, ঠিক আছে, কারণ আগে ডাবল বন্ড ছিল তাই এখানে ফাঁকা রাখছিলাম। আচ্ছা, গেল। এবার আবার সেম প্রসিডিউর তুমি ভাঙো, এই অক্সিজেনের এই পাশে এক পাশে ভাঙে দাও, এই অক্সিজেনের এই পাশে এক পাশে ভেঙে দাও, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের কি হয়। আচ্ছা, তোমরা এইভাবে জাস্ট নর্মাল যদি না করো তাহলে তোমরা একটা কাজ করতে পারো। আহ আচ্ছা, এটা
তোমরা একটা কাজ করতে পারো, এর সাথে তোমার H2 যুক্ত করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই হোক, একটা কাজ করব আমরা, তোমার, আচ্ছা দেখো তাহলে আমরা এখান থেকে কি পাই, আমরা নর্মালি যেটা করছি এখান থেকে তোমাদের করা যাবে। এখান থেকে নর্মালি আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা দেখি, লিখি এক পাশে জাস্ট কি পাবো আমরা, CH3, CH2, তারপর কি হবে, সি ডবল বন্ড ও, আমরা এভাবে লিখবো। প্লাস এই পাশে যদি আমরা কি পাবো দেখো, সি ডাবল বন্ড ও বন্ড এইচ, তাই না? জাস্ট এইভাবে লিখলাম, আরেকটা কি থাকছে তোমার, অক্সিজেন কিন্তু ফাঁকা থাকছে, তাই না? সেই জন্য এটাকে কি করতে হবে, পানির সাথে যদি আমরা দিই, এখানে যদি পানি যুক্ত করি, তাহলে দেখো একটা কাজ হবে, যেহেতু এই যে অক্সিজেনটা মুক্ত থাকছে, এই অক্সিজেনটাই পানির সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, H2O2। পানির সাথে যুক্ত হলো, পানির সাথে যুক্ত H2O2 উৎপন্ন করে, এটা আমরা পরবর্তী প্রসেসে দেখাই চলো, যে এখান থেকে তাহলে উৎপন্ন হলো কি তোমার H2O2, তাই না? আচ্ছা, এবার এই H2O2 কারণে কি হবে দেখো, CH3, CH2, সি ডাবল ও এইচ। আচ্ছা ভাইয়া, এখানে একটা ও ছিল, এই যে এখানে তোমার দেখো, আগের একটা ও ছিল, এখানে তো দুইটা ও কি আসলো, এই যে এখান থেকে একটা এই ও আইছে, এখান থেকে একটা এইচ আইছে, এটা মিলে এখানে প্লাস, আবার সেম সি ডাবল ও এইচ। কিসের জন্য ভাই, এখানে একটা সি একটা এইচ ছিল, একটা ও ছিল, কারণ কি এখান থেকে একটা অক্সিজেন আসছে, এখান থেকে হাইড্রোজেন আসছে। এই যে একটা প্রসেস হইলো, জাস্ট একই জিনিস, তুমি ওখান থাকলে দ্বিবন্ধনের ক্ষেত্রে কি অ্যালডিহাইড হবে, এখান থেকে কি হবে, অ্যাসিড হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে শর্টকাট প্রসিডিউরে কি লিখতে পারি ভাইয়া, তাহলে লিখতে পারি এই যে, ভাগ করবা, ভাগ করে কি থাকবে পাশে, CH3 থাকলো, CH2 থাকলো, আর কি থাকলো, সি থাকলো, এর সাথে OOH লাগাই দিবে। এ পাশে কি থাকলো তোমার, আহ CH আছে না, তারপরে তোমার কি এখানে তোমার COOH, তাহলে ডবল ও, জাস্ট ডবল ও যুক্ত করতে হচ্ছে, এইচ যুক্ত করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রসেস গুলো তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবা, ওকে? আচ্ছা, তো এটা ছিল কি অ্যালকাইনের ওজনীকরণ, ওটা ছিল কি অ্যালকিনের ওজনীকরণ। দেখো তোমরা শর্টকাটে আমি যদি দেখাই তোমাদের, স্লো করে দেখো, দেখো কত সুন্দর ভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। এই দুটো বিষয় বুঝতে পারলে তোমরা যে কোনো কিছু পারবা, ওকে? আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের কিছু জিনিস আমি জাস্ট এখানে দেওয়া আছে তোমার, জাস্ট নর্মাল পর স্লাইডে চলে যাবো, নেক্সট স্লাইডে আমাদের কিছু জিনিস দেওয়া আছে, দেখো। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমি তোমাদের গতকালকে পড়াইছি, তাই না? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া পড়াইছি গতকালকে। হ্যালোজেনেশন বিক্রিয়া অনজ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা তোমাদের কালকে পড়াইছি, ওই যে পড়াইলাম না কালকে, যে শুষ্ক অ্যালুমিনিয়াম, শুষ্ক অ্যালুমিনিয়াম পড়াইলাম না, শুষ্ক এল ওইটাই ঠিক বুঝাইছে এখানে, ঠিক আছে? এটা পড়াইছি। হাকেল নিয়ম অনুযায়ী 4n+2, হাকেল নিয়ম অনুযায়ী N=2 হলে ন্যাপথালিন এবং N=3 হলে অ্যান্থ্রাসিন হয়। তোমরা এইটা কিন্তু দেখছো, হাকেল নিয়মে কি থাকে, হাকেল নিয়ম কোনটা, হাকেল নিয়ম দ্বারা কি বোঝায় তোমার, এটা কি ছিল তোমার, 4n+2 কে বোঝায়, 4n+2, ঠিক আছে? এটা দ্বারা কি, 4n+2 মানে কি বোঝায়, ওখানে কতটুকু পাই ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? কয়টা পাই ইলেকট্রন রয়েছে, এটা দ্বারা কি বোঝায়, পাই ইলেকট্রন রয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা, আচ্ছা আমরা যদি তোমার আর কি ইয়ার গঠন পড়ি, তোমার দেখো ন্যাপথালিনের গঠন কেমন থাকে জানো, ন্যাপথালিনের গঠন থাকে কেমন, দেখো মনে করো, ন্যাপথালিনের গঠন থাকে এরকম, দুইটা চক্র থাকে, ঠিক আছে না? দুইটা চক্র, মনে করো এইটা থাকে, এইটা থাকে, যদি দুঃখিত এটা থেকে, আচ্ছা এখানে একটু মিস্টেক সুন্দর করে করি আমরা, ঠিক আছে? দেখো এটা যদি থাকে, তাহলে এখানে যদি একটা থাকে, আর এখানে যদি একটা থাকে, ঠিক আছে, তাহলে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, কারণ কি এটা তো আছে মানে কি এই পাশেও আছে, তাহলে এখান থেকেই থাকবে। এটা হচ্ছে কি ন্যাপথালিন, ন্যাপথালিনে তোমার এন কয়টা, এই যে একটা এন মানে কি বোঝায়, এখানে এন মানে বোঝায় কি চক্র, তাই না? চক্র, এখানে চক্র কয়টা, এখানে চক্র হচ্ছে কি N=2 না? আচ্ছা, N=2। আচ্ছা, এখানে পাই বন্ধন কয়টা আছে দেখো তো, এখানে গুণ তোমরা, পাই বন্ধন কয়টা আছে, একটা পাই বন্ধন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা পাই সমান কত ইলেকট্রন, পাঁচটা পাই সমান 5 গুণ 2, একটা পাই ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে, এখানে 10টা ইলেকট্রন থাকে, তাই না? 10টা ইলেকট্রন থাকে। এখন আমরা এটা হাকেল নিয়ম দ্বারা প্রমাণ করবো, তাহলে এখানে দেখো 4n+2, তাই না? 4 গুণ n এর মান কত হবে, 2 বসাও, +2, তোমার কত, 10টা, এখানে পাই ইলেকট্রন হয়। ঠিক সেম ভাবে তোমার অ্যানথ্রাসিন, এটা গেল কি তোমার ন্যাপথালিন, তাই না? এটা কি ছিল, ন্যাপথালিন। আচ্ছা, এবার যদি আমরা বলাই কি অ্যানথ্রাসিন পড়াই, অ্যানথ্রাসিনে তোমার কি থাকে জানো, অ্যানথ্রাসিনে তোমার থাকে তোমার এখানে
দেখো, অ্যান্থ্রাসিনে তোমার থাকবে সংকেত যদি বলি, আমার এরকম তিনটা চক্র থাকে, ঠিক আছে? অ্যান্থ্রাসিনে জাস্ট তিনটা চক্র থাকে। তোমরা দেখো অ্যান্থ্রাসিনে থাকে কয়টা চক্র? তিনটা চক্র, ওকে। অ্যান্থ্রাসিনে থাকে তোমার তিনটা চক্র, এই যে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? আচ্ছা, তাহলে কত হলো? পাঁচটা। এবং এখানে যেহেতু নাই তোমার, এখানে থাকে, এখানে থাকে, ওকে। আচ্ছা, তাহলে দেখো, আহ আচ্ছা, এখানে এইভাবে না থাকে তোমার, এই যে এই দুই পাশে তোমরা দিতে পারো, সমস্যা হবে না তোমার। আর যাই হোক, অ্যান্টাসিডেন্ট তিনটা থাকলে এখানে এন ইকাল টু কত? এন ইকাল টু থ্রি, তাহলে কত? ফোর এন প্লাস টু, ফোর এন প্লাস টু সমান কত থাকে? 14। তাহলে এখানে বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটাতে কত? 14টা পাইলেট থাকে। এইটাই হচ্ছে তোমাদের এরকম। আর একটা জিনিস মানে বেনজিন যে আছে তোমার, সি সিক্স কত? সি সিক্স এইচ সিক্স, এখানে কার্বন ইকাল টু কত পার্সেন্ট? 92.4%। আর তোমার হাইড্রোজেন থাকে কত পার্সেন্ট? 7.7%। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। আচ্ছা, এখন তোমাদের যে কাজ, এটা আমি জাস্ট বলবো না, এইটা এইটা তোমরা পুরোপুরি পুরোপুরি মুখস্থ করে নিবা। এটা তোমরা কি মুখস্থ করে নিবা, ঠিক আছে? এটা মুখস্থ করে নিবা। আমি বেঙ্গলি ইংলিশে একসাথে মিক্স করে রেখেছি, মুখস্থ করে নিবা এটা। এবং এটা তোমরা খাতায় উঠাবা, এগুলো আমি যে বলে দিচ্ছি জন্য এরকম করবো না সেটা না, এটা খাতায় উঠাবা, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো তোমাদের কি জাস্ট খাতায় উঠাতেই হবে এগুলা, কারণ এগুলা তোমাদের মুখস্থ করা লাগবে, এগুলো যদি আমি বুঝাই। এন্ড দেখো, মেকানিজম পদ্ধতি এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? ইনশাআল্লাহ বুঝতে পারবে। এবং 30 নাম্বার দেখো। আচ্ছা, 30 নাম্বার দেখো, সমযোজী বন্ধন রয়েছে না? সমযোজী বন্ধনের কিসের সুষম ভাঙনের ফলে মুক্তমূলক ও ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, এবং বিষম ভাঙন হলে কার্বনিয়াম ও কার্বন আয়ন উৎপন্ন হয়। এটা তোমরা জানো, ঠিক আছে? এটা তোমরা জানো, সমযোজী বন্ধনের সুষম বন্ধনের কারণে কি মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, এবং বিষম ভাঙনের ফলে কি উৎপন্ন হয়? কার্বনিয়াম বা কার্বন আয়ন তৈরি হয়। এবং জৈব যৌগের দহনের ফলে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়াটি ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে ঘটে। এগুলো সব তোমরা খাতায় তুলবা, ঠিক আছে? এগুলো কিন্তু একটা, তোমরা যদি চাও তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট করে তুলতে পারবে, সুষম ভাঙন দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখাবা কি ফিজিক্যাল বিষম ভাঙনের ফলে। আচ্ছা, আমি তোমাদের দেখাই দিচ্ছি এখানে, যদি তোমার কি হয় সমযোজী বন্ধনের, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের বন্ধনের এখানে তুমি একটা কমা দিয়ে লিখবা, এর নিচে কি সুষম ভাঙ্গন, সুষম ভাঙ্গন হলো সমযোজী ভাঙ্গনের সুষম ভাঙ্গন, তার ফলে কি উৎপন্ন হলো? তোমাদের ফ্রি রেডিকেল, ওকে। ফ্রি রেডিকেল এমন ভাবে তোমরা লিখবা যেন তোমাদের নিজেদের পড়তে আর কি সুবিধা হয়, ঠিক আছে? ফ্রি রেডিকেল এবং বিষম ভাঙ্গনের ফলে, বিষম ভাঙ্গন এর ফলে কি উৎপন্ন হয়? বিষম ভাঙ্গনের ফলে উৎপন্ন হচ্ছে কি একটা কি কার্বনিয়াম, কার্বনিয়াম। আর এটা কি উৎপন্ন হয় তোমাদের? আর একটা উৎপন্ন হয় কি কার্বানায়ন, ঠিক আছে? কার্বানায়ন। আচ্ছা, কার্বনিয়াম কার্বনায়ন যখন আসলে, তখন আমি তোমাদের কার্বনিয়াম কার্বনায়নটা একটু পড়াই দিই, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে ফ্রি রেডিকেল উৎপন্ন হলো, ঠিক আছে? ফ্রি রেডিকেলের ক্রম। আচ্ছা, এখানে তো ফ্রি রেডিকেল থেকে আমরা পড়াচ্ছি, তাহলে আমরা একটু পড়াই, আমি একটু হাতে লিখে আজকে পড়াই, দেখি একটু হালকা একটু পড়ানি যেহেতু। আচ্ছা দেখো, এই যে ফ্রি রেডিকেল উৎপন্ন হলো, এই যে দেখো ফ্রি রেডিকেলের ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিকেলের কিসের ক্রম? স্থায়িত্বের ক্রম কোনটা? ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা? তাহলে আমরা কি জানি জানো? 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, তোমাদের এত মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে তোমাদের জাস্ট জানার জন্য বলি আমি, যে তোমার এটা পরীক্ষায় লাগবেই। তোমার কি হবে এখানে? 3 ডিগ্রি ফ্রি রেডিকেল গ্রেটার দেন 2 ডিগ্রি ফ্রি রেডিকেল গ্রেটার দেন 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। আজকে 3 ডিগ্রি স্থায়িত্ব বেশি, আমরা যদি এভাবে লিখতে যাই তোমার ফ্রি রেডিকেল আকারে, তাহলে জাস্ট এভাবে লিখবো, এই যে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল গ্রেটার দেন 2 ডিগ্রি ফ্রি রেডিকেল গ্রেটার দেন 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, ওকে। আর গ্রেটার দেন তুমি যদি লিখতে চাও এমনি নর্মাল, এইভাবে তোমরা দিয়ে দিবে, ওকে। আচ্ছা, এখন গেল ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম। এখন আমরা যদি তোমাদের বলি কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম, ভাইয়া কি কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়ামের কিসের ক্রম? স্থায়িত্বের ক্রম। কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কি হবে? সেম, ঠিক আছে? কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রমটাও তোমার সেম। দেন আমরা যদি লেখার চেষ্টা করি, দেখো তাহলে কি হবে এখানে? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বনিয়ামের স্থায়িত্ব বেশি, ওকে। আচ্ছা, আর কি কার্বনিয়াম মানে কি? প্লাস আয়ন, তারপর কি হবে? সি প্লাস আর থ্রি
জাস্ট সেম, ওখানে ফ্রি রেডিক্যাল ছিল আর এখানে জাস্ট কি তোমার হবে, জাস্ট প্লাস আয়ন হবে। ওকে, আর গ্যাস দেন কি হবে এখানে, C+H3। ওকে, এটা হচ্ছে তোমার কি কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম। এবার আমরা যদি আসি কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, তাই না? এবার আমরা কি আসবে, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, আয়নের কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, জাস্ট এটার উল্টা, জাস্ট এটার উল্টা, ঠিক আছে? কার্বন আয়নের স্থায়িত্বের ক্রমের ক্ষেত্রে জাস্ট এটা কি হবে, জাস্ট উল্টাই যাবে। এখানে কি হবে তোমার, 1 ডিগ্রি কার্বন আয়ন গ্রেটার দেন 2 ডিগ্রি কার্বন আয়ন গ্রেটার দেন 3 ডিগ্রি কার্বন আয়ন, জাস্ট এখানে জাস্ট উল্টা দিতে হবে, ঠিক আছে? এটা জাস্ট নর্মাল, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি তোমার লিখতে থাকি সহকারে, ঠিক আছে, কি, C-H3 গ্রেটার দেন C-H R2, H2R, C-H2R। আচ্ছা, তারপরে উপর তোমাকে কার্বন আয়ন C-H R2 গ্রেটার দেন C-R3, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক্রম। এটা যেন তোমাদের ভুল না হয়, ঠিক আছে? এগুলা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দিবে, আমি তোমাদের আবারও বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে তোমরা দেখো একটু, যে আমি আর কিছু জিনিস তোমাদের শেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে তোমার কি, আহ ধনাত্মক যে চার্জ বিশিষ্ট আয়ন তোমার এখন একটা আমরা পড়াবো। এটা কত নাম্বার পড়াচ্ছিলে আমার মনে নাই এক্স্যাক্টলি, তোমরা just মনে করবা, ঠিক আছে? এখানে 29 নাম্বার দেওয়া, এই যে তোমাদের 29 নাম্বার, 29 নাম্বার গেছে, তার মানে 29 নাম্বার যদি যায় তোমাদের, তাহলে এইটা হচ্ছে তোমাদের কত নাম্বার চলছে, এই তোমার এটা হচ্ছে এই যে 30 চলছে, 30 আমি তোমাদের এতক্ষণ পড়ালাম। আর এই যে এটা ফিজিক্যাল স্থায়িত্বের ক্রম পড়াচ্ছে, এটা তোমাদের 31 থেকে শুরু হয়েছে। ওকে, এবার আমি তোমাদের কি 32 নাম্বারটা পড়াবো। ওকে, 32 নাম্বারটা, তোমার নাম্বারটা একটু খেয়াল করবা, তোমার নাম্বার বিষয় কোনো বিষয় না। ধনাত্মক চার্জ গুলোকে বলা হচ্ছে, ধনাত্মক চার্জ যেগুলো রয়েছে তোমার, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ এগুলোকে কি বলা হয়, ধনাত্মক চার্জ ওগুলাকে বলা হয় কি তোমার, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ধনাত্মক চার্জ সম আয়নকে বলা হচ্ছে তোমার কি, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ওকে, ইলেকট্রোফাইল। আর যেগুলো তোমার ঋণাত্মক চার্জ রয়েছে, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ সেগুলোকে বলা হচ্ছে তোমার কি, নিউক্লিওফাইল। ওকে, নিউক্লিওকে বলা হয় কি, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, প্রিয় ফাইল। ওকে, নিউক্লিয় ফাইল। আচ্ছা, আর কি বাকিগুলা কি, বাকিগুলা চার্জ যেগুলো নাই, বাকিগুলা কি হচ্ছে প্রশম। কি হয়, বাকিগুলা প্রশম, বাকিগুলা যেগুলো চার্জ দেওয়া নাই সেগুলো হচ্ছে কি প্রশম, বাকিগুলা কি প্রশম। ওকে, আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, ধনাত্মক, ঋণাত্মক এগুলো আমরা পড়বো, ঠিক আছে না? এখন দেখো, আমরা এখন ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল গুলা পড়ার চেষ্টা করি। চলো দেখি, চলো কি কি আছে। তাহলে আমরা প্রথমে দেখবো কি, ইলেকট্রোফাইল। ওকে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কোনগুলা, ইলেকট্রোফাইল। ওকে, ইলেকট্রোফাইল দেখার চেষ্টা করি তোমার, ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইলের মধ্যে কি কি রয়েছে দেখো তাহলে। তোমার ইলেকট্রোফাইল হচ্ছে তোমার কি, H+, H3O+, তারপরে তোমার কি হয়, প্লাস যতগুলো রয়েছে, NO2+, NO2+, তারপরে তোমাদের কি রয়েছে তোমার, তারপরে তোমার হচ্ছে কি, আহ SO3, তারপরে তোমার সালফার ট্রাইঅক্সাইড, তারপরে তোমার কি AlCl3, তারপরে তোমার কি আছে BF3। আর কি, এগুলাতে তোমার কি আছে দেখো, এগুলা ইলেকট্রোফাইলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? কিন্তু তোমার একটা জিনিস মনে রাখবে, এগুলো যেহেতু অ্যাসিডীয় টাইপের, যেহেতু এইগুলো হচ্ছে তোমার কি হয়, আর কি, ইলেকট্রোফাইল। এখান থেকে একটা জিনিস মনে রাখবা, এইগুলো হচ্ছে এই তিনটা, যেহেতু এই তিন কোনো আয়ন নাই, তাহলে এটা হচ্ছে তোমার কি প্রশম ইলেকট্রোফাইল। এটা কি হচ্ছে তোমার কি প্রশম ইলেকট্রোফাইল, প্রশম কি ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা, এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো কি নিউক্লিওফাইল, জাস্ট যেগুলো পড়া আছে just সেগুলো মুখস্থ করে ফেলবা। নিউক্লিওফাইল, ওকে, নিউক্লিওফাইল। আচ্ছা, এটা কি আমাদের কি নিউক্লিওফাইল। ওকে, তো নিউক্লিওফাইলটা কি কি হবে দেখো, নিউক্লিওফাইল এখানে তোমার আছে হাইড্রক্সিল, OH-, ঠিক আছে? তারপরে তোমার এখানে কি বলতে পারি, আহ RO-, তারপরে তোমার রয়েছে তোমার সায়ানাইড, CN-, তারপরে কি রয়েছে তোমার ব্রোমিন-, Br-, তারপরে কি আয়োডিন-, আয়োডিন কি মাইনাস, তারপরে তোমার কি লিখতে পারি আমরা,
ক্লোরিন মাইনাস, সিএল মাইনাস, ক্লোরিন মাইনাস যেটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তোমার দেখো NH2 এটা কি ক্ষারীয় টাইপের না? তারপরে তোমার দেখো কি H2 পানি, সেটা কি পানি। তারপরে হচ্ছে তোমার কি আবার হচ্ছে কি RNH2 অ্যামিন, ঠিক আছে, অ্যামিন। সরি, এখানে এভাবে না লিখে একটু মুছি আমরা। এখানে রয়েছে তোমার কি অ্যামিন, তাই না? আচ্ছা দেখো, এখানে তোমার কি অ্যামিন RNH2, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন। তারপরে তোমার এখানে কি রয়েছে ROH, মানে কি অ্যালকোহল, আর OH অ্যালকোহল। এইগুলো আছে তোমার কি যেহেতু ক্ষারীয় টাইপের, এগুলা কি তোমার, এইগুলো আছে তোমার কি প্রশম নিউক্লিওফাইল। এগুলো কি আছে কি প্রশম নিউক্লিওফাইল। কোনগুলা প্রশম কোনগুলা তোমরা জাস্ট জানবা, দেখবা, ঠিক আছে। এগুলো সবগুলাই নিউক্লিওফাইল, এবং বাট এগুলো আছে তোমার কি প্রশম নিউক্লিওফাইল, কারণ এগুলোতে কোনো আয়ন নাই। ওকে, তো এই তোমাদের টপিক গুলো ছিল। এরপরে আমরা যেটা পড়াবো সেটা তোমরা জাস্ট লিখে নিবা। ওকে, দেখো। আচ্ছা দেখো, এখানে কিছু জিনিস লেখা আছে, এটা তোমরা খাতায় লিখে নিবে অলরেডি, কারণ কি এটা কি মার্কোনিভের নিয়ম কি, এবং মার্কোনিভের বিপরীত নিয়ম বা কি খারাপের সংঘন। দেখো ইলেকট্রোফিলিক সংঘন বিক্রিয়া যথাক্রমে অ্যালকিন এবং অ্যালকেনের বৈশিষ্ট্য নির্ণয়। তাহলে ইলেকট্রোফিলিক সংঘন বিক্রিয়া কার কার, অ্যালকিন ও অ্যালকিন বৈশিষ্ট্য বিক্রিয়া। পাই বন্ধন শনাক্তকরণের বর্ণ পরিবর্তন পরীক্ষা এই সংঘন বিক্রিয়ার উপর কি নির্ভরশীল। এটা তোমরা লিখে নিবা, যেহেতু আমি এগুলো আগের দিন লিখে দিচ্ছিলাম, তো আজকে সময় কম জন্য লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো খারাসের বিক্রিয়া, খারাস বিজ্ঞানী খারাসের বিক্রিয়া কি, পার অক্সাইড মানে কি H2O2 এর উপস্থিতিতে ঘটে। এখানে অপ্রতিসম অ্যালকনের সাথে শুধু H বিআর এর বিক্রিয়া হয়, নট HCl। আচ্ছা এগুলো লেখাই আছে, দেখো লকে লেখা আছে, এই বিক্রিয়া হয়। তারপর কি HCl, HI। আচ্ছা তোমার কি, তারপর তোমার যে এগুলো দিয়ে আছে না, যেগুলো এখানে তোমার কি HCl, তারপর HI, এগুলো কি মার্কোনিভ বিক্রিয়ায় হয়, মার্কোনিভ বিক্রিয়াতে হয়। তাই যা হয়, যা মার্কোনিভ নিয়মের বিপরীত, তাই একে মার্কোনিভের বিপরীত মার্কোনিভ নিয়মও বলা হয়, ঠিক আছে। এইটা জাস্ট তোমরা লিখে নিবে, এগুলো এত বড় বিক্রিয়া তোমাদের লাগবে না। আরেকটা জিনিস দেখো, কার্বনিল মূলকে, কার্বনিল মূলক কিরকম, এই যে কার্বনিল মূলক, এই যে কার্বনিল মূলক, তাই না? কার্বন মূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোনের নিউক্লিওফিলিক সংঘন বিক্রিয়া ঘটে। যখনই থাকে এখানে কি থাকে, কার্বনিল মূলক থাকলেই সেটা দিয়ে দিবে কি নিউক্লিওফাইল, আর কোনো কথাই নেই। কার্বনিল মূলক থাকলে সেখানে নিউক্লিওফাইল বিক্রিয়া করবে। এবং লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইডের আয়নীকরণ বৃদ্ধি পায়। এটা তো মুখস্থ করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এই টপিকে আমি তোমাদের আর খুব বেশি কিছু দেখাবো না। এখন তোমাদের দুইটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে তোমাদের কি অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া। এই দুটো তোমাদের দেখানো তো আমার একটু বাকি আছে। ওকে, তো চলো আমরা অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া সম্পর্কে জানি। আচ্ছা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এই বিক্রিয়া কাকে বলে, কিভাবে হয়, এত কিছু জানা জানা লাগবে না তোমার। এই বিক্রিয়ার তিনটা শর্ত রয়েছে, ঠিক আছে। তোমরা পড়বা কি, এই বিক্রিয়ার তিনটা শর্ত রয়েছে। আচ্ছা, তাহলে এর আগে যদি আমরা তোমাদের পড়াই, বাকি কত ছিল মোটামুটি 34 35, তাহলে এটা হয় মোটামুটি 36 নাম্বার, ঠিক আছে। এটা 36 নাম্বারে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা দেখো, এই বিক্রিয়ার তোমার কি, এই বিক্রিয়ার তিনটি শর্ত আছে। এই বিক্রিয়ার তিনটা শর্ত আছে, জাস্ট এই শর্তগুলো পড়লেই হয়ে যাবে তোমাদের, এত জানা লাগবে না। কারণ এখন ওই সময়টা নাই, অ্যাডমিশনের জন্য যতটুকু জানা দরকার তোমাদের জানলেই হবে। এই বিক্রিয়ার আহ আচ্ছা এখানে ভুল হয়ে গেছে একটু, তিনটি শর্ত আছে, এটা লিখতে হবে আমাদের। এই বিক্রিয়ার তিনটি শর্ত বিদ্যমান, তিনটি শর্ত কি বিদ্যমান। ওকে, তিনটি শর্ত বিদ্যমান। আচ্ছা, সেই তিনটি শর্ত কি কি চলো আমরা দেখে আসি। আচ্ছা, এখন দেখো, এখানে প্রথম নাম্বার শর্ত নাম্বার এক তোমার কি, এটা হচ্ছে তোমার কি সবসময় অম্লধর্মী, অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত আর কি অম্লধর্মী অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোনে। অ্যালডিহাইড আমরা লিখি আস্তে আস্তে, দেখো অ্যালডিহাইড ও কিটোনে, অ্যালডিহাইড ও কিটোনে, অ্যালডিহাইড ও কিটোনে এই বিক্রিয়া ঘটে। ওকে, এই বিক্রিয়া ঘটে। অম্লধর্মী না হয় যদি তোমার ক্ষারীয় হয় বা হচ্ছে তোমার কি, তাহলে ঘটবে না কিন্তু, ঠিক আছে। আর সেটা কি অ্যালডিহাইড কিটোনেই ঘটবে। ওকে, আচ্ছা দেন দেখো, তোমাদের 2 নাম্বার যেটা অপশন, 2 নাম্বার যেটা শর্ত দেওয়া আছে, সেটা আমরা যদি লেখার চেষ্টা করি তোমাদের, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণের উপস্থিতিতে এখানে কি হয়, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড
ক্ষার দ্রবণের উপস্থিতিতে, ক্ষার দ্রবণের উপস্থিতিতে, উপস্থিতিতে যেহেতু ক্ষার, তাহলে কি হবে? কার্বনায়ন তৈরি হয়। উপস্থিতিতে কি তৈরি হবে? যেহেতু ক্ষার, তাহলে কি হবে? কি কার্বনায়ন, কার্বনায়ন তৈরি হয়, তৈরি হতে হবে। ঠিক আছে, তৈরি হতে হবে, এই শর্ত। তারপরে দেখো 3 নাম্বার যে শর্ত দেওয়া ছিল এখানে তোমার, 3 নাম্বার শর্তটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। মানে কি হবে তোমার? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। নিউক্লিওফিলিক কি ঘটবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। ওকে, এইটা হচ্ছে তোমার কি এখানে 3টা শর্ত। জাস্ট তোমাদের এই 3টে শর্ত মুখস্থ করতে হবে, তাহলে এই 3টে শর্তকে এমসিকিউ এ দেয়। এগুলো অ্যাডমিশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলা কিন্তু এমসিকিউ তে মাস্ট, এমসিকিউ তে মানে খুবই ইম্পর্টেন্ট এগুলো। ওকে, এগুলা কিন্তু দেয়। আচ্ছা, তাহলে আমরা এরা গেল তোমার কি বিক্রিয়া, আমরা বললাম কি তোমার এল ঘনীভবন। এখন আমরা আসবো তার 37 নাম্বার, ক্যানিজারো বিক্রিয়া। ওকে, 37 নাম্বার, দেখো লেখাটা সুন্দর লাগছে না? ক্যানিজারো, এখানে আমি একটু ওয়ার্ড আর্ট ব্যবহার করছি। তোমরা পরবর্তী আস্তে আস্তে বিষয়গুলো শিখবে ইনশাল্লাহ, বা অনেকে তোমরা পারো হয়তো। এই ক্যানিজারো বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়ার 3টে শর্ত রয়েছে। এই বিক্রিয়ার কি কয়টা শর্ত রয়েছে? এই বিক্রিয়ার তোমার 3টি শর্ত। এই বিক্রিয়ার তোমার 3টা শর্ত রয়েছে। এই 3টে শর্ত আমরা কি দেখি? এই বিক্রিয়ার 3টি শর্তের মধ্যে 1 নাম্বার যেটা হচ্ছে সেটা তোমরা দেখো, যে আলফা হাইড্রোজেন বিহীন, ওখানে ছিল কি আলফা হাইড্রোজেন যুক্ত, আর এটা কি হবে? আলফা হাইড্রোজেন কি বিহীন হবে, তাই না? আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে এটা ঘটে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে ঘটবে, অ্যালডিহাইডে ঘটবে, অ্যালডিহাইডে ঘটবে, নট কিটোন। ওকে, অ্যালডিহাইডে ঘটবে। এই দুটার মধ্যে কিন্তু উল্টা পাল্টা হয়, ক্যানিজারো এবং কি তোমার অ্যালডোল ঘনীভবন, তার দুইটা তোমরা ভালো মতো দেখবে। আচ্ছা, 2 নাম্বার যে পয়েন্টটা দেখবা, আহ আচ্ছা দুঃখিত, আমি তোমাদের আগের স্লাইডে একটা জিনিস আমি মিস্টেক করেছি। এখানে তোমার গাঢ় ক্ষার হবে না, এখানে তোমার লঘু ক্ষার হবে। ওকে, এটা তোমরা একটু দেখবা। সরি, এটা হচ্ছে তোমাদের লঘু খাদ্যবান হবে। আচ্ছা, এটা তোমাদের হবে কি লঘু খাদ্যবানের উপস্থিতি, লঘু খাদ্যবানের উপস্থিতিতে, লঘু খাদ্যবানের উপস্থিতিতে। আর এই গাঢ়টা হবে তোমার এইখানে। হ্যাঁ, জাস্ট নর্মাল একটা বিষয়, জাস্ট উল্টো পাল্টা হয়েছে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণের উপস্থিতিতে, ক্ষার দ্রবণের উপস্থিতিতে, উপস্থিতিতে কি তৈরি হবে? কার্বন আয়ন তৈরি হবে। উল্টা পাল্টা যেন হয় না। ঠিক আছে, আগে অ্যালডোল ঘনীভবনে কি ছিল? আলফা হাইড্রোজেন যুক্ত, আর এখানে আলফা হাইড্রোজেন বিহীন। আর এখানে লঘু ছিল, আর এখানে কি হচ্ছে তোমার? তাহলে এখানে তোমার কি হবে? গাঢ়। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো 3 নাম্বার পয়েন্টটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি আছে? আন্তঃআণবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আন্তঃআণবিক, আন্তঃআণবিক জারণ বিজারণ, দুঃখিত, আন্তঃআণবিক জারণ। আচ্ছা, এটা মুছে দিয়ে সুন্দর মতো করে লিখি আমি। আন্তঃআণবিক, আন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া সহ, আন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া সহ অসামঞ্জস্যতা বিক্রিয়া করবে। অসামঞ্জস্যতা, অসামঞ্জস্য, অসামঞ্জস্য বিক্রিয়া করবে। আচ্ছা, এখানে তোমার এটা হবে না, এটা হবে না। অসামঞ্জস্যতা, অসামঞ্জস্য বিক্রিয়া ঘটবে। ওকে, অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটবে। আচ্ছা, বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি। নর্মালি তোমাদের শর্টকাটে বিক্রিয়াটা আমি একটু দেখাইতে চেষ্টা করি, চলো। আহ বিক্রিয়াটা কিভাবে 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 দেখাইতে হবে, দেখ ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে, আমরা ক্যানিজারো বিক্রিয়া লিখছি কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? আমরা পড়ছি কি তোমার এখানে HCl, এটা কি তোমার দেখো এখানে কি মিলাই শর্তের সাথে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন কি এখানে তোমার নাই। ওকে, আচ্ছা, কি এটা তোমার আলফা হাইড্রোজেন বিহীন। ওকে, অ্যালডিহাইড প্লাস, তোমরা যদি আমি এখানে দেখাই তোমার আরেকটা হবে তোমার এখানে 2 মোল HCl ব্যবহৃত হয়। প্লাস এর সাথে তোমার কি হবে?
সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি তোমার গাঢ়, এটা কি তোমার গাঢ়, ওকে, গাঢ়। আচ্ছা দেখো আমি তোমাদের নর্মালি বিক্রিয়াটা দেখাই এখানে, এক এক লাইনেই দেখাই যেহেতু বিক্রিয়াটা ভালো লাগছে করতে। আচ্ছা তোমাদের এখানে তোমার বিক্রিয়া করে কি ঘটে দেখো, বিক্রিয়া করে এখানে তোমার কিছু ইয়া ব্যবহৃত হয়, তাহলে এখানে কি 50% কি ব্যবহৃত হয় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে, যেহেতু গাঢ়। আর এখানে তাপমাত্রা হয় কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেইনলি কিন্তু পরীক্ষা এই জিনিসগুলো দেয়। এখানে উৎপন্ন হবে কি, এরা মনে রাখো প্রাণীজ বিক্রিয়া উৎপন্ন বা প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার কি মিথানল, এটা হচ্ছে তোমার কি মিথানল, ওকে, মিথানল প্লাস কি উৎপন্ন হয় H3 ডবল ও N, এগুলো মিলালে তোমরা দেখতে পাবা। এইটা হচ্ছে তোমাদের কি ক্যানিজারো বিক্রিয়া, ওকে। এই যে ক্যানিজারো বিক্রিয়া থেকে আমরা জাস্ট এইটুকু বিষয় পড়লাম। এখন আমরা এখানে তোমাদের কিছু জিনিস সামনের দিন অ্যাড করবো ইনশাল্লাহ। তবে তার আগে তোমাদের এখানে আরো একটু জিনিস পড়ানো যায়, সেটা হচ্ছে তোমাদের SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া, ওকে। আচ্ছা, তো আজকে তোমাদের এই এই পর্যন্তই থাকবে, মোটামুটি যেটুকু পড়ালাম 37 পর্যন্ত। আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে, তোমার 3 দিন হলো। আগামী ইনশাল্লাহ আশা করি আরো হয়তো 2-3টা ক্লাস লাগতে পারে, যেহেতু সেকেন্ড পেপারের অর্ধেকের বেশি তোমার এই অধ্যায়টা, সেহেতু আমার মনে হয় আর একটু ক্লাস লাগবে আর 2-3টা। তো আমি যতটুকু তোমাদের পড়াচ্ছি এইটুকু পড়া তোমরা যদি আর কি ইয়া করতে পারো, তোমাদেরকে কভার আপ দিতে পারো, আমি আশা করবো ইনশাল্লাহ তোমাদের এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব হবে এবং এখান থেকে সবকিছু কমন পাওয়া সম্ভব। আমি আস্তে আস্তে তোমাদের সবকিছু করাই দেবো ইনশাল্লাহ। তো আজকে তোমাদের আপাতত এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি আস্তে আস্তে 8-10টা ক্লাস লাগলেও ছোট 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 করে ক্লাস যেহেতু দিচ্ছি, একবারে আমি তোমাদের অনেক ক্লাস দিচ্ছি না, আমি সেইভাবে তোমাদের আর কি শেষ করে দিব। ততক্ষণ সবাই ভালো থাকো আর ক্লাস নোটটা সবাই জমা দিও, ঠিক আছে? তোমরা যদি ক্লাস নোট জমা দাও, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে আমিও কাজ করতে আগ্রহ পাবো, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ তোমাদের এই অর্গানিক শেষ করার পর তোমাদের মনে হবে যে না বেস্ট ক্লাস আমরা করছি, এর বেশি আমাদের খুব বেশি দরকার নেই, কারণ তোমরা অলরেডি অ্যাডমিশন দিচ্ছ, তোমাদের অতটাও ডিটেলস জানার দরকার নেই, তাই না? অ্যাডমিশনের জন্য তোমার যতটুকু দরকার ততটুকু পড়ানো হচ্ছে, তাইলে একটু বোঝানোর সাথে একটু বেশি পড়ানো হচ্ছে। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।